জয় হিন্দ। দেখো আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষাটা হচ্ছে তার 19 তারিখের সেকেন্ড শিফট আর থার্ড শিফটের কিছু টপিক মানে প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এর আগে আমি ফার্স্ট শিফটের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখোনি ওটা দেখে নিও। যারা যারা তোমরা পরীক্ষাটা দিয়ে নিছো তাদেরকে বলবো তোমরা তোমার অ্যান্সারগুলো মিলিয়ে নাও, কতগুলো কোশ্চেন তোমার ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে। আর যারা যারা তোমরা নেক্সট শিফটে পরীক্ষা দিবে তাদেরকে বলবো ভিডিওটা তুমি শুরু থেকে শেষ অবধি দেখো, ঠিক আছে? কিছু আমি এখানে যেগুলো প্রশ্ন রিপিট হয়েছে সেগুলোর ব্যাপারে বলে দিব, যেই টপিক থেকে এখন প্রশ্ন আসছে সেই টপিকটা তো বলবো, প্লাস ওই টপিক রিলেটেড কিছু তোমাকে ইনফরমেশন দিয়ে দেবো, কেমন? তো তোমার যাতে একটু সুবিধা করতে আমি তোমার জন্য মানে যতটা করতে পারি আর কি, ঠিক আছে? তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো বলছে কি, বিশ্ব ক্ষুধা সূচক মানে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে 2025-এ ভারতের স্থান কত ছিল? দেখো 2025-এ ভারতের স্থান ছিল 102, ঠিক আছে? কটা দেশের মধ্যে এটা পেয়েছে? 123টা দেশের মধ্যে। এটা খুবই খারাপ অবস্থা ভারতের জন্য। আর জিআইএইচ এর র্যাঙ্ক কত জানো? 25.8। কেমন? আচ্ছা, বিশ্ব ক্ষুধা সূচক যে ইন্ডেক্সটা সেটা দেয় কি দুটো কোম্পানি মানে দুটো সংস্থা মিলে দেয়। একটা হচ্ছে দেখো আইরিশ বেসরকারি সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, আর একটা জার্মান সংস্থা ওয়েল থুঙ্গার হিলফে, ঠিক আছে? কবে এটা প্রকাশিত করা হয়েছে? 2025 সালের 10ই অক্টোবর। 2024 সালে যদি জিজ্ঞেস করে তো কত? 127টা দেশের মধ্যে ভারতের স্থান ছিল 105। কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। এটা জিআই স্কোর বলে দিয়েছে 25.8, ভারতের স্থান 102। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025 ভারতের কোথায় যৌথভাবে আয়োজন করা হয়েছিল? এটা করেছিল লাদাখের রাজধানী লেতে আর গুলমার্গে, ঠিক আছে? এটা কত ছিল বলতো? এটা হচ্ছে পঞ্চম সংস্করণ। কোন মাসে হয়েছিল? ফেব্রুয়ারি মাসে, মনে রাখবা। আচ্ছা, এর যদি বলে মাস্কট কি ছিল, এর মাস্কট ছিল সিন এ সে, ঠিক আছে? সিন এ সে। এটা কি কেন রাখা হয়েছিল? এটা হচ্ছে একটা রাজকীয় তুষার চিতাবাঘ। কি বলো? রাজকীয় তুষার, এক সেকেন্ড, রাজকীয় তুষার চিতাবাঘ, ঠিক আছে? তুষার চিতাবাঘ। এটা কেন রাখা হয়েছিল জানো তো? যাতে বিশ্বতে বন্যপ্রাণী সংরক্ষণের একটা বার্তা পৌঁছানো যায়, ঠিক আছে? কেমন? তবে এখানে আমি লিখেও দিয়েছি, এটা কি পঞ্চম সংস্করণ ছিল, 2025 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল। ইভেন্টটি দুটো পর্যায়ে ছিল। প্রথম পর্যায়ে কোথায়? লাদাখের রাজধানী লেতে, আর দ্বিতীয় হচ্ছে জম্মু কাশ্মীরের গুলমার্গে। লাদাখে যেটা হয়েছিল সেটা কি ছিল? আইস হকি এবং আইস স্কেটিং, ঠিক আছে? আর গুলমার্গে হয়েছিল স্নো বোর্ডিং, স্কিইং, আচ্ছা আলপাইন স্কিইং। আর এটার মাস্কট কি ছিল? সিনেসে, বললামই। আর কি হিমালয় বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা বহন করেছিল, ঠিক আছে? তো তোমরা যারা যারা লে আর লাদাখ মেরে এসছো, গুলমার্গ মেরে এসছো, একদম সঠিক আছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, 2025 সালে মাদুরাই এই নবনির্মিত কলাইনগর আন্তর্জাতিক স্টেডিয়াম কে উদ্বোধন করেছিল? এটা উদ্বোধন করেছিল সেখানকার মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন, ঠিক আছে? যদি জিজ্ঞেস করে এটা মানে আরেকটা নাম আছে, জিজ্ঞেস তো করবে না। যদি পরবর্তী কোশ্চেনে ধরো এই স্টেডিয়ামটার নাম দিয়ে অন্য স্টেডিয়াম নাম দিল, তো মনে রাখবা তোমরা হচ্ছে জাল্লিকাট্টু, ঠিক আছে? জাল্লিকাট্টু। এটা হচ্ছে মানে স্টেডিয়ামটা নাম কেন জাল্লিকাট্টু স্টেডিয়ামের নামে রাখা হয়েছে? কারণ এটা কি, এটা তামিলনাড়ুর একটা ঐতিহ্যবাহী খেলা, ঠিক আছে? জাল্লিকাট্টু, ওই জন্য ওই হিসাবে রাখা হয়েছে। আর এটা যে বলে কোথায় হয়েছে, এটা মনে রাখবো আলাঙ্কানাল্লুরে বলে একটা জায়গা আছে যে তামিলনাড়ু, সেখানে। কবে হয়েছে? জানুয়ারি মাসে হয়েছে, কেমন? এই কিছু ফ্যাক্ট তোমরা মনে রেখো, হয়তো এখান থেকে যদি প্রশ্ন আসে তো করে দিবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা এসেছিল। দেখো কি বলছে, 2025 সালের ডিসেম্বরে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন ডিআরডিও স্মার্ট লার্জ ভিজুয়াল ডিসপ্লে মানে এসএলভি সিস্টেম এর দেশীয় উন্নয়ন এবং উৎপাদনের জন্য কোন সংস্থার সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন? তোমরা মনে রাখবে এটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ঠিক আছে? এর সাথে করেছে। আচ্ছা, যদি বলে মানে এটা করেছে কি, আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় এটা করা হয়েছে। আত্মনির্ভর, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে। আত্মনির্ভর ভারত অভিযান, ঠিক আছে? ভারত অভিযান এর আওতায় এই চুক্তিটা করা হয়েছে। কার সাথে? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, মনে রাখবে এই কোশ্চেনটা, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, 2025 সালের মধ্যে গুজরাটে উন্নত দক্ষতা এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য কোন আন্তর্জাতিক সংস্থা 927 কোটি ঋণ অনুমোদন করেছেন? তবে এটা করেছে এসিআই উন্নয়ন ব্যাংক মানে এসিআই ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে? টোটাল 927 কোটি টাকা দিয়েছে। কেন দিয়েছে জানো? ওখানকার যে ইউথ আছে সেই ইউথ যাতে জব নিজে সিকিউর করতে পারে, ওই জন্য টেকনিক্যালের মানে প্রথমে তো টেকনিক্যাল ওদেরকে শেখাবে, তারপর সেখানে জব দিবে। আচ্ছা কোন কোন সেক্টরে যদি বলে, প্রথমে ধরে নাও তোমরা অটোমোটিভ সেক্টরে দিবে বলেছে, তারপর স্বাস্থ্য সেক্টরে দিবে, ঠিক আছে? আর এটা কার সাথে করছে ওকে মনে রাখবা, একটা ওখানে ইউনিভার্সিটি আছে, কৌশল্যা ইউনিভার্সিটি বলে একটা আছে, স্কিল কৌশল্যা দ্য স্কিল কেএসইউ, কৌশল্যা দ্য স্কিল ইউনিভার্সিটি, ঠিক আছে? এটা আর ওখানকার রাজ্য সরকারের মানে যেটা শ্রম বা উন্নয়ন দপ্তর, সেটা মিলে এটা করছে। টোটাল প্রতি বছর 60,000 স্টুডেন্টকে ওরা বলেছে আমরা জব সিকিউর করে দিব, কেমন? তো এই কটা পয়েন্ট তোমরা মনে রাখবে, কেমন? তো দেখো আমি নিচে লিখেও দিয়েছি যদিও। দেখো
এখানে লিখেও দিয়েছি, তোমরা এখান থেকে চাইলে পড়ে নিতে পারো যে যুবকদের ভবিষ্যতে চাকরির জন্য কোন কোন চাকরি, অটোমোটিভ, আইটি, স্বাস্থ্যসেবার জন্য প্রযুক্তিগত শিক্ষা দিবে, টেকনিক্যাল ডিগ্রি, ঠিক আছে। কে দিবে? কৌশল্যা দ্য স্কিল ইউনিভার্সিটির সহযোগিতায় গুজরাটের শ্রম উন্নয়ন দপ্তর। আর টোটাল কত বললাম যে 11টা মেগাওয়াট আইটি হাব কে আপগ্রেড করা প্লাস 60,000 শিক্ষার্থীকে শিল্পভিত্তিক দক্ষতা প্রদান করা, এটা কাজ। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, 2025 সালের আগস্ট মাসে লোকসভায় কোন প্রধান সংবিধান সংশোধনী বিল প্রকাশ করা হয়? দেখো এটা হচ্ছে 130তম সংবিধান সংশোধনী বিল। তোমাদের হয়তো মনে থাকবে ব্যাপারটা, এটা 20 মনে রাখবো কত তারিখ, 20 তারিখে হয়েছিল, ঠিক আছে, আগস্ট মাসের 20 তারিখে। বলেছিল না যে যদি মানে কোনো নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী যেই হোক, সে যদি 30 দিনের জন্য আটক করা হয়, কোনো অপরাধের জন্য আটক করা হয়, তার মধ্যে সে যদি 30 দিনের মধ্যে নিজের মানে সত্যতাকে প্রমাণ করতে না পারে, তাহলে কি করতে হবে? সে 31 দিনে তাকে নিজে থেকে পদ থেকে ইস্তফা দিতে হবে। আর যদি পদ থেকে ইস্তফা না দেয়, তাহলে তাকে পার্মানেন্টলি মন্ত্রিসভা থেকেই বরখাস্ত করা হবে, ঠিক আছে। এটা বলা হয়েছিল, এটা নিয়ে বেশ মানে রমরমা ছিল মার্কেট, তাই না? ওই বিলটারই এটা হচ্ছে এটা। আচ্ছা, এই বিলটা যদি বলে না যে কোন কোন বিলকে প্রভাবিত করে, মনে রাখবা আর্টিকেল 75 যেটা হচ্ছে কেন্দ্রের জন্য রয়েছে, আর্টিকেল 164 এটা রাজ্যের জন্য রয়েছে, স্পেশালি বিহার দিল্লির জন্য 239, ঠিক আছে। এটা এই সংশোধনী বিলটা এই মানে আর্টিকেলের উপর প্রভাব ফেলে খুব। কেমন? তো তোমরা এই কটা পয়েন্ট মনে রাখবে। আচ্ছা, কে করেছিল যদি বলে তোমাদেরকে, কে করেছিল, মনে রাখবো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে অমিত শাহ, ঠিক আছে, সে এই বিলটা পেশ করেছিল। কোথায় পেশ করেছিল? লোকসভাতে, ঠিক আছে। এই কটা পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, ভারতে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও প্রশাসন নিয়ন্ত্রণকারী বর্তমান মূল আইনের পূর্ণরূপ কি ছিল? ঠিক আছে, তো এটা হবে সঠিক অ্যান্সার ওয়াকফ আইন 1995। মানে বলতে চাইছে কি, প্রশ্নটার মেন কথা বলতে চাইছে সংশোধন কবে করা হয়েছিল, ঠিক আছে। দেখো যখন আমি ভিডিও নতুন নতুন আপলোড করা শুরু করেছিলাম, তখন আমি তোমাকে বলেছিলাম 1995 সালে এটার প্রথম সংশোধন করা হয় ওয়াকফ বিলে। কোন আর্টিকেল? আর্টিকেল 7 আর 14। কি বলেছিলাম যে ওখানে এই আর্টিকেল মানে সংশোধনীর মাধ্যমে আগে মহিলারা এখানে প্রতিনিধিত্ব করতে পারতো না, কিন্তু পরবর্তী এই সংশোধনের পর মহিলারাও এখানে প্রতিনিধিত্ব করতে পারে, ঠিক আছে, এটা বলেছিলাম। আর ওয়াকফ বিল শুরু কবে হয়েছিল এটা মনে রাখবা 1923 সালে। এই প্রশ্নটা অলরেডি চলে এসেছে পরীক্ষাতে। কেমন? দেখো এখানে কিছু পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিয়েছি। বলছে সম্প্রতি মানে সাম্প্রতিক সংশোধনীর পর ওয়াকফ আইনের পুরো নাম ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 1995, যা সংক্ষেপে উন্মেদ নামেও পরিচিত। এবং এটি ওয়াকফ আইন 1995 এর একটি সংশোধনী, যার লক্ষ্য ব্যবস্থাপনা এবং আধুনিক স্বচ্ছ করা, ঠিক আছে। দেখো আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এই কোশ্চেনটা দেখো, আমি যেদিন আমি পড়িয়েছিলাম সেদিন পরীক্ষাতে এটা এসেছিল শুধু, যে মূল ওয়াকফ আইন কবে কার্যকর হয়েছিল? 1923 সালে। আমি তোমাকে এটা এক্সট্রা ফ্যাক্টে বলেছিলাম যে 1995 এটা সংশোধন করা হয়েছিল। সরি, 9 আর 14 হবে, ঠিক আছে, আমি 7-14 বলে দিচ্ছি। 9 আর 14 নম্বর আর্টিকেলে সংশোধন করা হয়েছিল, মহিলা প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিল, বুঝলা? তো তোমরা যেটা আমি বলছি না, মুখে যেটা বলছি সেটাও তোমরা কিন্তু মাথাতে রাখবা, বের করে দিবা না। যেগুলো আমি সায়েন্সের যেগুলো ফ্যাক্ট তোমাদেরকে বলি, সেগুলো খুব ভালো করে মাথাতে রাখবা। প্রত্যেকটা তোমাদের পরীক্ষায় আসার মতো, আসার মতো কি, প্রত্যেকটা পরীক্ষাতে এসছে বলেই আমি তোমাকে বলছি, যে কথা পয়েন্ট আমি তোমাকে বলি। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল। তো বলছে কি, গুজরাট সহ সারা দেশে কলেজ ছাত্রছাত্রীদের জন্য লিঙ্গ সমতা, ডিজিটাল নিরাপত্তা এবং সচেতনতা বৃদ্ধির জন্য ভারতীয় মহিলা কমিশন সম্প্রতি কোন প্রচারণা শুরু করেছেন? দেখো জাতীয় মহিলা কমিশন সম্প্রতি ক্যাম্পাস কলিং উদ্যোগ চালু করেছেন, ঠিক আছে। এটার কর্মসূচির মূল লক্ষ্য কি ছিল? উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে লিঙ্গ সংবেদনশীলতা, তারপর আইনি সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা, এসবকে সচেতনতা করা। কেমন? তো অপশন বি এখানে আমি দিয়েছি তোমাদের অপশন পরীক্ষাতে, যেটা ছিল যারা তোমরা ক্যাম্পাস কলিং করেছো 1 নম্বর তোমাদের ঘরে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। আচ্ছা বলো, এই কোশ্চেনটা তোমরা কে পারবে না? আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়? 12ই জানুয়ারি। কেন? স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন। এটা তো দেখো নর্মাল একটা কোশ্চেন, যে জানে না মানে যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যায়নি সে ওই কোশ্চেনটা অ্যাটেন্ড করে এসেছে, তাই না? কি বলছে দেখো, অফিসিয়াল থিম কি? এটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, তার বাইরে স্থানীয় যুবকদের কর্মকাণ্ড। মূল পার্থক্য কি? উল্লেখ্য, ভারতে স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকীতে স্মরণে 12ই জানুয়ারি যুব দিবস পালন করা হয়, যেখানে বিশ্বব্যাপী আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট। মনে রাখবা, এটা বিশ্বব্যাপী মানে ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে? 12ই আগস্ট। আর আমাদের ভারতে কবে? 12ই জানুয়ারি। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, ভারতীয় সংরক্ষণ সম্মেলন 2025 কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল উত্তরাখণ্ডের দেরাদুনে, ঠিক আছে। কবে? 25 থেকে 27 জুন 2025। কোথায় হয়েছিল এটা? দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ঠিক আছে। যদি এর বলে উদ্বোধন কে করেছিল, মনে রাখবা কেন্দ্রীয় পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব, ঠিক আছে। চলো এর থিম কি ছিল বলতো? এর থিম ছিল বিভেদ ভাঙার সেতু বন্ধন, সমস্যা সংরক্ষণ আর সমাধান। কি বললাম? বিভেদ ভাঙার সেতু বন্ধন, সেতু বন্ধন, সেতু বন্ধন, ঠিক আছে। সংরক্ষণ, সমস্যা, সমাধান, স স স, ঠিক আছে। এই পয়েন্টটা তোমরা মনে রাখবা।
তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার বি, যারা যারা করে এসছো একদম ঠিক আছে তোমাদের। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের এমওএসপিআই পর্যায়ক্রমিক শ্রমশক্তি জরিপ পিএলএফএস অনুসারে 2025 সালের মে মাসে ভারতে বেকারত্বের হার কত শতাংশ রেকর্ড করা হয়েছে? ঠিক আছে, দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে 5.6। ঠিক আছে, একজন আমাকে বললো কি এটা মে মাস অব্দি 5.6, একজন আমাকে বললো কি অপশনে 5.1ও ছিল। যদি তোমাদের 5.1 ছিল না 5.6 ছিল সেটা আমাকে জানাবা। মে মাসে ছিল 5.6 আর এপ্রিল মাসে ছিল 5.1। ঠিক আছে, এই দুটার মধ্যে আমার কনফিউশন আছে, সেজন্য আমি দুটোই লিখে দিয়েছি, কারণ আমি দুটোই আমাকে বললো বেকারত্বের হার। এবার একজন বললো কি 5.1 স্যার অপশনে ছিল। তো এবার যেটা তোমাদের ওখানে যদি মে মাসের দিয়ে থাকে তো মে মাসের, এপ্রিল মাসের থাকলে এপ্রিল মাসের, সেটা তোমরাই ভালো বলতে পারবে, তাই না? দেখো কি বলেছে, গ্রামীণ এলাকায় বেকারত্বের হার কত? 5.1, কিন্তু শহরাঞ্চলে 6.9। বলে 2025 সালের নভেম্বর নাগাদ ভারতে বেকারত্বের হার 4.7%-এ নেমে আসে, যা গত 8 মাসের মধ্যে সর্বনিম্ন স্তর। ঠিক আছে, কেন বলো তো? এই যে এত রেলে যে চাকরি দিল, বাপরে, বলছে নাকি 1.5 লাখ, 1.5 লাখ, শুনেই গেলাম 1.5 লাখ। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, অলিম্পিক গেমসে জ্যাভলিন থ্রো ইভেন্টে স্বর্ণ পদক জয়ী প্রথম আতঙ্কবাদী খেলোয়াড় কে? মনে রাখবে এটা হচ্ছে আরশাদ নাদিম। ঠিক আছে, আমার তো মনে হয় সোনা বেচে আটা কিনে নিয়েছে, আবার ফেলে দিয়েছে। দেখো 92.57 মিটার, মানে 97 মিটার মেরেছে, রেকর্ড থ্রো করে স্বর্ণ পদক জিতেছে। সিওর এই সোনা বেচে আটা কিনে নিয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, যদি কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল দ্বিগুণ করা হয় এবং তার ভর একই রাখা হয়, তাহলে তার ত্বরণের উপর কি প্রভাব পড়বে? ঠিক আছে, দেখো আমরা কি জানি, এফ সমান সমান এম এ। ঠিক আছে, এখানে আমাকে ত্বরণের প্রভাব বার করতে বলেছে, তো আমরা বের করে নিই এ সমান সমান কি, এফ বাই এ, এটা বেরিয়ে যাবে। এটা 1 নম্বর ইকুয়েশন আমি ধরে নিলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, যদি প্রয়োগ করা বল দ্বিগুণ করা হয়, মানে এফ হয়ে গেল আমার 2F। ঠিক আছে, এবং তার ভর একই রাখা হয়, এম কে এমই রেখে দিয়েছে, তো বলছে তাহলে ত্বরণের উপর কি প্রভাব পড়বে? এম এ হয় না, এফ সমান সমান এম এ। তো এবার যদি আমি এ বার করি এখানে, তাহলে কি হয়ে যাবে 2F বাই এম, তাই না? এবার দেখো এটাকে যদি আমি আলাদা করে এবার লিখতে পারি 2 × F বাই এম, লিখতেই পারি এটা। এবার দেখো এখানে, সরি এটা এম হবে। এবার দেখো এ সমান সমান এখানে কি আছে, এফ বাই এম, মানে এই এফ বাই এম এর কাছে আমরা এ লিখতেই পারি, তাহলে এটা কি হবে 2A। তাহলে ত্বরণের উপর প্রভাব কি পড়লো, ত্বরণ প্রথমে এ ছিল, এ থেকে এখন 2A হয়ে গেল, তাহলে কি হলো, ত্বরণ দ্বিগুণ হবে। যারা যারা দ্বিগুণ করে এসছে একদম ঠিক আছে তোমাদের, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, সালোক সংশ্লেষণ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? বলছে এই প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, একদম হয়। বলছে কার্বন ডাই অক্সাইড ভেঙে কার্বোহাইড্রেটে পরিণত হয়, কার্বন ভেঙে পরিণত হয় না, মিশে পরিণত হয়। ঠিক আছে, হাইড্রোজেনের সাথে মিশে দিয়ে কার্বোহাইড্রেটে পরিণত করে। ঠিক আছে, কার্বোহাইড্রেট নাকি গ্লুকোজে আর কি, গ্লুকোজে পরিণত করে। এটা ভেঙে ভেঙে দেওয়ার জন্য না এই অপশনটা ভুল হয়ে যাবে। সবুজ উদ্ভিদ এবং কিছু ব্যাকটেরিয়া এই প্রক্রিয়াটি সম্পাদন করে, একদম করে। এই প্রক্রিয়ায় জল এবং কার্বন ডাই অক্সাইড হল প্রাথমিক বিক্রিয়ক, একদম। অপশন নম্বর বি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল দ্বারা আলোক শক্তির শোষণ কোন প্রধান ঘটনার দিকে পরিচালিত করে? বলছে আলোক শক্তিকে সরাসরি খাদ্যে রূপান্তর করে, একদম না। আলোক শক্তিকে প্রথমে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে জলের অণুগুলির বিভাজন হয়, এটা হয়, এটা হয়। রাসায়নিক একদম ডিরেক্ট খাদ্যে পরিণত করে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। বলছে অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইডে রূপান্তর করে, না, কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করে। কোনো শক্তি রূপান্তর ছাড়াই খাদ্য উৎপাদন হয়, সম্ভব এটা কখনো? তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার বি, তোমরা যারা যারা করে এসছো একদম ঠিক আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা পরীক্ষাতে এসেছিল। বলছে কি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি সম্প্রতি চালু করা জেনারেটিভ এআই চ্যাটবট প্ল্যাটফর্মের নাম কি? তো এটা হচ্ছে হনুমান এআই। ঠিক আছে, এ আল না, এটা হবে এআই। ঠিক আছে, এটার সাথে এর সাথ কে দিয়েছে, আইআইটি বম্বে। ঠিক আছে, আইআইটি বম্বে, তোমরা মনে রাখবা, বম্বে। কেমন? এই এআই মানে হনুমান এআই, এই কি ভারতের মোট 22টা ভাষায় হচ্ছে কি মানে তোমার সাথে কোঅপারেট করতে পারবে, প্লাস তোমার মানে যেটা জিনিস তৈরি করতে চাও, যা এআই করতে পারে, এই হচ্ছে ভারতীয় 22টা ভাষায় এই জিনিসটা করতে পারবে। ঠিক আছে, আর এটা কি ভারতের জিপিটি গ্রুপের একটা উদ্যোগ, জিপিটি গ্রুপের একটা উদ্যোগ। কেমন? এখানে লেখা আছে, তোমরা পিডিএফ, তোমাদেরকে তো পিডিএফ আমি দিয়েই দিই। আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে না, ওখানে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমার যদি মনে হয় যে না এটা তোমার জন্য একটু হলেও কার্যকরী আছে, তুমি ওখান থেকে পিডিএফটা গিয়ে নিয়ে নিবা, কেমন, দিয়ে তুমি পড়ে নিবা। যদি এখান থেকে তোমার 2-3 নম্বরও চলে আসে তাও তোমার প্রফিট, তাই না? 1 পাওয়ার মানে 0 পাওয়ার থেকে 1 পাওয়া বেটার। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, রেজিস্টিভিটি সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? রেজিস্টিভিটি মানে কি, আর সমান সমান রো এল বাই এ, তাই তো? এটাই হচ্ছে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি কি কোনো মানে পদার্থের আন্তরিক গুণ, বুঝলা? আন্তরিক গুণ মানে এটা কি বলে, কোনো পদার্থের মানে সেই গুণ সম্বন্ধে বলে, মানে পদার্থটা কোনো মানে একটা পদার্থ কোনো বিদ্যুৎ ধারা বা কোনো মানে বিদ্যুৎ ধারারই কতটা বিরোধ করতে পারে। ঠিক আছে, এটা সেই ব্যাপারে বলে।
প্রতিরোধকতা মনে রাখবা, মানে এই রেজিস্টিভিটি কিসের উপর নির্ভর করে, এটি হচ্ছে মানে কি বলবো পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। কেমন? মানে কি, যদি তুমি একই রকম দুটো একটা সোনার পাত নিলা আর একটা সোনার পাত নিলা, তার মধ্যে তাহলে এই দুটোর প্রতিরোধক মানে রেজিস্টিভিটি কি হবে, দুটোই এক সমান হবে। কারণ কি, একমাত্র ধাতু যদি চেঞ্জ হয়, মানে বিভিন্ন পদার্থের রেজিস্টিভিটি বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে? একই রকম পদার্থের রেজিস্টিভিটি একই রকম হয়, ঠিক আছে? এর ওহম একক কি হলো? ওহম মিটার। এটির পরিবাহী দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এটি পদার্থের একটি বৈশিষ্ট্য, ঠিক। এটি তাপমাত্রার উপর নির্ভর করে। দেখো, তাপমাত্রার উপর নির্ভর করে কখনো কখনো তাপমাত্রার পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্যের উপর একদম নির্ভর করে না। মানে তুমি যদি একটা এই ছোট একটা তার নাও সোনার, আর এত বড় একটা তার নাও সোনার, ঠিক আছে, তাহলে কি দুটা রেজিস্টিভিটি একদম সেম হবে। কারণ কি, এটি পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, নাকি মানে অন্য কিছুর উপর। পদার্থের প্রকৃতি ইন দ্য সেন্স কি, তুমি ধাতু মানে একটা এই কি বলবো এটাকে, তুমি ধরো একটা লোহা নিলা আর একটা অ্যালুমিনিয়াম নিলা, এই দুটার মানে কি বলবো রেজিস্টিভিটি আলাদা হবে। তার মানে কারণ কি, এটার প্রকৃতি আলাদা, এটার প্রকৃতি আলাদা, তাই না? তো এখানে সঠিক আনসার তোমার হয়ে যাবে এটি পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে, এটা করে না। তোমরা ভেবো না যে রো এল বাই এ আছে তো এখানে দৈর্ঘ্য আছে বলে এটা দৈর্ঘ্যের উপর নির্ভর করে। না, এটা প্রতিরোধের কিন্তু এটা একটা সংজ্ঞা মানে সূত্র, ঠিক আছে? আর কি, কারণ প্রতিরোধ তো, আর রেজিস্টিভিটি কি, এটা হচ্ছে মানে রেজিস্টিভিটি যেটা এটার সাথে কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট ভ্যালু কেন? এই কারণে এটা হচ্ছে পদার্থের একটা আন্তরিক কোণ, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষায় এসেছিল। দেখো, একটা প্রশ্ন এসেছিল, বলছে ভারতের কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভূমিকম্পের আগে সতর্কবার্তা ব্যবস্থা, মোবাইল অ্যাপ এবং প্রযুক্তি তৈরি করেছে যা ভূমিকম্প হওয়ার আগে সতর্কবার্তা পাঠায়? এটা মনে রাখবা, আইআইটি রুড়কি এটা করেছে, ঠিক আছে, ডেভেলপ করেছে। কার সাথে করেছে? উত্তরাখণ্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, ঠিক আছে, এই সংস্থার সাথে মিলে এই টেকনোলজিটা এনেছে। এটা কি হয়, ভূমিকম্প আসার আগেই তোমাকে জানিয়ে দিবে যে এখানে ভূমিকম্প আসছে, কেমন? যেরকম আবহাওয়ার ব্যাপারটা সেরকমই এটাই। তো কে করেছে? আইআইটি রুড়কি এটা করেছে, ঠিক আছে, যেটা ভূমিকম্প হওয়ার আগেই তোমাকে জানিয়ে দিবে। আর সাথে কার সাথে করেছে? উত্তরাখণ্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, যদি একটি গোলাকার দর্পণের বক্রতার ব্যাসার্ধ 4 সেমি হয় তাহলে ফোকাস দূরত্ব কত হবে? দেখো, আমি ধরে নিলাম একটা অবতল দর্পণ আছে, ঠিক আছে, এটা প্রধান অক্ষ, এটা পোল, এটা ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। আমি তোমাকে ডেলি বলছি, সেন্টার অফ কার্ভেচার থেকে পোলের যেটা ডিস্টেন্স, ঠিক আছে, তার অর্ধেক হয় ফোকাস, মানে সেন্টার অফ কার্ভেচার হচ্ছে ফোকাসের দ্বিগুণ, কেমন? এখান থেকে যতটা মানে পোল থেকে ফোকাস যতটা, ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচার ততটাই দূরত্ব। তাহলে আমি এটা বলতে পারি ফোকাস সমান সমান সেন্টার অফ কার্ভেচারের অর্ধেক। এবার দেখো, বক্রতার ব্যাসার্ধ আমাকে দিয়ে দিচ্ছে কত, 4/2, 2 যদি কেটে যায় কত হবে, 2 সেমি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, মহিলাদের ক্ষেত্রে নিষিক্তকরণের পর নিষিক্ত ডিম্বাণু মানে বা জাইগোট জরায়ুতে সংযুক্ত হয় বা প্রতিষ্ঠিত হয়, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? দেখো কি হয়, যখন ফার্টিলাইজ হয় না, ফার্টিলাইজ হওয়ার পর যে ডিমগুলো আছে মানে ডিম্বাণু আছে, সেটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়। বিভক্ত হওয়ার পর একটা ভ্রূণের নির্মাণ করে, ঠিক আছে, একটা ভ্রূণের নির্মাণ করে। তো এবার এই ভ্রূণ যখন স্থায়ীভাবে একটা দেখবা, মানে তোমরা দেখবা কিভাবে দেখবা, মানে মানে বলছি আর কি, যে একটা না মানে থলির মতো ব্যাগের মতো অংশের মতো একটা থলির ভিতরে এটা স্থায়ীভাবে এখানে থেকে যায়, ঠিক আছে, এখানেই বড় হয়, এখানেই নড়াচড়া করে। তো এই যে এই ব্যাগটাকে দেখছো না, এই ব্যাগটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে। এটা আমি তোমাকে আগেও বলেছি, এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে। এই এন্ডোমেট্রিয়ামের সাথে যখন ভ্রূণ একদম পার্মানেন্টলি ভাবে মানে এর ভিতর জায়গা বানিয়ে নেয়, সেই ব্যাপারটাকে আমরা কি বলি, ইমপ্ল্যান্টেশন বলি, ঠিক আছে। আর এটা কখনো যখন গর্ভাবস্থার একদম শুরুর দিকে এই জিনিসটা হয়, যখন ভ্রূণের বিকাশ আস্তে 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 হচ্ছে, দিয়ে যখনই একটু হয়ে গেল তখনই মানে পরতটা মানে এন্ডোমেট্রিয়াম এটা এই ভ্রূণটাকে ঢেকে নেয়, ঠিক আছে। আর ভ্রূণের এখান থেকে একটা প্লেসেন্টা বলে একটা, যেটাকে আমরা গর্ভনাল বা এই বলি প্লেসেন্টা, ঠিক আছে, এই প্লেসেন্টার মাধ্যমেই ভ্রূণ হচ্ছে খাবার দাবার খায়, ঠিক আছে। যা মা খায় সেই মায়ের মানে কি বলবো ওই যেগুলো একদম কোর জিনিস মানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যা যা খাদ্য থেকে তো নেয় কিনা, বৃহৎ অণু ক্ষুদ্র অণু যেগুলো আছে আমাদের, সেই কোর জিনিসগুলো এই এইসের মধ্যে দিয়ে এর মধ্যে যায়। আর এই নালটাকে বলা হয় প্লেসেন্টা, ঠিক আছে। প্লেসেন্টা তোমরা মনে রাখবা এই জন্যই, কারণ পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে প্লেসেন্টা, যে মানে যে পেটের ভিতরে বাচ্চা কি করে খাবার দাবার খায়, সেটা হচ্ছে প্লেসেন্টার মাধ্যমে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, ডিম্বোস পর্যন্ত কালকেই তোমাকে বলেছিলাম, এটা কি হয় যখন মানে কি বলবো ইস্ট্রোজেন আর প্রোজেস্ট্রন যখন যাই মানে ওই এখানে মানে কি বলবো ফলোপিয়ান টিউবের মধ্যে, তখন ওখানে না ডিম্বাণু আর শুক্রাণু ওখানে না নিষিক্ত হয়। ওই সময় গিয়ে মানে যে আমাদের আনওয়ান্টেড ইগুলো আছে, পিলস গুলো আছে, সেগুলো খাওয়ার পর তখন ডিম্বস্ফোরণ হয়ে যায়, ঠিক আছে। ওর মধ্যে আনওয়ান্টেড পিলস এর মধ্যে কি থাকে, ইস্ট্রোজেন আর প্রোজেস্ট্রন নামের দুটো হরমোন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কি 40 AR এবং 40K পরমাণুর মধ্যে সম্পর্ক কি? দেখো, এটাকে আমি জানি এটা হচ্ছে আর্গন, ঠিক আছে। আর্গনের পারমাণবিক সংখ্যা কত হয়, 18। আর এদের পারমাণবিক ভর কত হয়, 40।
আর সেরকম যদি পটাশিয়াম নিই, এর হচ্ছে পারমাণবিক ভর কত 19, আর সরি পারমাণবিক সংখ্যা 19 আর পারমাণবিক ভর হচ্ছে 40। আরেকটা যদি আমি নিই ক্যালসিয়াম, এর হচ্ছে পারমাণবিক সংখ্যা 20, পারমাণবিক ভর হচ্ছে 40। তাহলে মানে এই তিনটা দেখো মানে আণবিক ভর যেটা সেটা এক সমান। আর কোনো তত্ত্বের যখন এমন তত্ত্ব যাদের পারমাণবিক ভর এক সমান হয় তাদেরকে আমরা কি বলি? আইসোবার। আইসোটোপ কাকে বলে? এমন তত্ত্ব বা এমন মৌল যাদের পারমাণবিক সংখ্যা এক সমান থাকে। যেমন তুমি ধরে নাও ইউরেনিয়াম 92 235, ঠিক আছে। আর একটা আমি নিলাম ইউরেনিয়াম 92 238। দেখো এই দুটার পারমাণবিক সংখ্যা এক, কিন্তু এদের পারমাণবিক দ্রব্যমান দেখো আলাদা আলাদা। তার মানে এটা কি হলো? এটা হয়ে গেল আইসোটোপ। যেমন এটা হচ্ছে কি পরমাণু বোম বানাতে কাজে লাগে, এটা কি কাজে লাগে? এটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে মানে ইলেকট্রিক তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়। আইসোটোন কি বলে? আইসোটোন হচ্ছে এমন তত্ত্ব যার মধ্যে নিউট্রনের মান এক সমান থাকে। যেমন তুমি ধরে নাও, ধরো কার্বনের সমস্থানিক আছে 6 14, ঠিক আছে। আর তুমি ধরে নাও অক্সিজেনের হচ্ছে কত 8 16। এবার দেখো দুজনের নিউট্রন কিভাবে বার করতে হয়? পারমাণবিক ভর থেকে যদি সংখ্যাটাকে মানে এর মধ্যে কি আছে, পারমাণবিক ভর থেকে যদি আমি পারমাণবিক সংখ্যাটাকে বাদ দিই তাহলে আমি নিউট্রনের মান পেয়ে যাবো। দেখো এটা কি হবে 8, আর এটা দেখো ভাগ বিয়োগ করলে কত আসছে 8। তার মানে কি এই দুটো এক সমান আছে। যখন নিউট্রনের সংখ্যা এক সমান হয়ে যাবে সেটাকে আমরা কি বলবো? আইসোটোন। আচ্ছা আইসোমার কাকে বলে? দেখো আইসোমার হচ্ছে এমন একটা কার্বনিক যৌগিক যাদের পারমাণবিক সূত্র এক সমান হয়, কিন্তু যেটা ফাংশনাল স্ট্রাকচার মানে সংরচনা সূত্র সেটা আলাদা হয়। যেমন ধরে নাও বিউটেন আমি যদি নিই, বিউটেন কত হয় C4H10, ঠিক আছে। এটা হচ্ছে বিউটেনের সূত্র। এর হচ্ছে দুটো আইসোমার আছে, ঠিক আছে। একটা হচ্ছে নর্মাল বিউটেন আর একটা হচ্ছে আইসোবিউটেন, ঠিক আছে। তো আইসোমার কি হলো? এর হচ্ছে যেমন দেখো এই সূত্রটাই কিন্তু এরও আছে এরও আছে, কিন্তু এর স্ট্রাকচারাল সূত্র আলাদা, এর কাজ আলাদা এর কাজ আলাদা, তাই না? সেই জন্য এটাকে আইসোমার বলা হয়, ঠিক আছে। তো এর মধ্যে কি সম্পর্ক পেলাম? এটার মধ্যে আমরা পেলাম আইসোবার। দেখো আজকে আর্গন আর এইটা পটাশিয়াম এসছে, ঠিক আছে। কালকে তোমার আর্গনের সাথে ক্যালসিয়ামও কিন্তু আসতে পারে, ঠিক আছে। তোমরা এটাও মনে রাখবা যে আর্গনের আর ক্যালসিয়াম এটাও কিন্তু একে অপরের কি হয়? আইসোবার হয়, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমার পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, বলছে রোগীদের দাঁতের বিবর্ধিত চিত্র দেখার জন্য দন্ত চিকিৎসকরা কোন ধরনের আয়না ব্যবহার করে? দেখো এত কিছু তোমার মনে রাখার দরকারই নাই, দুটো জিনিস শুধু মনে রাখবা। উত্তল দর্পণ, ঠিক আছে, উত্তল দর্পণ, ঠিক আছে। এইটা দুটো জায়গায় এর ব্যবহার আছে। একটা হচ্ছে রোড ল্যাম্প, যে কমলা কমলা আলোগুলো জ্বলে না রাত্রেবেলা, রোড ল্যাম্প, রোড ল্যাম্প। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে তোমার গাড়ির ব্যাক মিরর, মানে জানলার কাছে যেটা লাগা থাকে না, গাড়ির ব্যাক মিরর, ব্যাক মিরর। এই দুটো বাদ দিয়ে তোমাকে পৃথিবীর যা জিজ্ঞেস করবে সেটাই হবে তোমার অবতল দর্পণ, ঠিক আছে। যা তোমাকে জিজ্ঞেস করবে, কুকুর গরু বিড়াল ছাগল সব সব হবে তোমার অবতল দর্পণ। শুধু এই রোড ল্যাম্প আর গাড়ির ব্যাক মিরর এই দুটো জায়গাতে তোমার উত্তল দর্পণের ব্যবহার করা হয়, ঠিক আছে। বাকি সব জায়গাতে অবতল দর্পণ। যদি বলে চোখের ডাক্তার অবতল দর্পণ, নাকের ডাক্তার অবতল দর্পণ, দাড়ি কাটার জন্য কোন মানে আয়না ব্যবহার করে অবতল দর্পণ, মেকআপ করার জন্য কোনটা সেটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে। যা তোমাকে জিজ্ঞেস করবে শুধু মনে রাখবা রোডে লাগানো হচ্ছে প্রতিফলক ল্যাম্প, যেটা রাতের বেলা জ্বলে না কমলা কালারের আলো দেয়, ওটার গাড়ির ব্যাক মিরর। এই দুটোই হচ্ছে তোমার উত্তল দর্পণ। আচ্ছা সমতল দর্পণে যদি বলি, সমতল দর্পণে বস্তুর কি কাল্পনিক চিত্র মানে ভার্চুয়াল পিকচার এটা মানে তৈরি হয়, বুঝলে তো। সমতল দর্পণে তৈরি হওয়া বস্তুর সংখ্যা মানে প্রতিবিম্বের সংখ্যা সব সময় বিজোড় হয়, বিজোড় হয়। আর যদি বিজোড় না হয়, ধরো কোনো সময় এর ফর্মুলা কি হয় 360/θ হয়, ঠিক আছে। কোনো সময় ধরো বিজোড় হলো না, যেমন আমি ধরে নিলাম 360 আছে, তো একে আমি 90 দিয়ে ভাগ করলাম, 90 ডিগ্রি দিয়ে, তো কত হলো 4 ডিগ্রি, মানে চার এলো আমার কাছে, কিন্তু চারটা তোমার হবে না। এখান থেকে তোমাকে এক বিয়োগ করে তারপর তোমাকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। অবতল দর্পণ সমতল দর্পণের এই ব্যাপার। আর সমতল দর্পণ কোথায় ব্যবহার করা হয় মনে রাখবা, ক্যালিডোস্কোপ দেখেছো তোমরা? ওই যে একটা চৌকোনা বক্স হয়, ভিতরে অনেক রঙিন রঙিন জিনিস দেখা যায়, ওটাকে ক্যালিডোস্কোপ বলে। ক্যালিডোস্কোপ। তারপর হচ্ছে আর কি বলবো, পেরিস্কোপ, মানে যেটা ওই যে ইসের নিচে লাগে না, ওই জলের নিচে যে চলে, কি বলে ওটাকে, মনে পড়ছে না। সাবমেরিনের মধ্যে হচ্ছে তোমার সমতল দর্পণ লাগানো থাকে। আর যদি জিজ্ঞাসা করে কত ডিগ্রিতে, তো এরকম একটা থাকে না সাবমেরিনে, এরকম একটা লাগানো থাকে। এখান দিয়ে লোকজন দেখবে আর এখান দিয়ে হচ্ছে বাইরের জিনিস দেখা যাবে, এখান থেকে ভিতরে বসে দেখবে। এইখানে একটা সমতল দর্পণ লাগানো থাকে আর এখানে একটা সমতল দর্পণ লাগানো থাকে। কত ডিগ্রিতে যদি জিজ্ঞাসা করে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে সমতল দর্পণ লাগানো থাকে, কেমন? তো চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, যদি একটি ব্যক্তি একটি স্থির দেওয়ালে 40 নিউটন বল প্রয়োগ করে, তাহলে নিউটনের গতির সূত্র অনুসারে দেওয়ালটি ব্যক্তির উপর কত বল প্রয়োগ করবে? নিউটনের কোন গতির কথা বলেছে এখানে বলতো? তৃতীয় নিয়মের কথা বলেছে। তৃতীয় নিয়মে কি বলেছে, কোনো বস্তুর উপর যদি বল লাগানো হয় সেই বস্তুটাও তোমার দিকে ততটাই বল লাগাবে যতটা তুমি তার উপর বল লাগাচ্ছ। এখানে কি করছে, একটা ব্যক্তি স্থির দেওয়ালে 40 নিউটন বল লাগাচ্ছে, এ যদি 40 নিউটন বল লাগায় তাহলে কি দেওয়ালটাও 40 নিউটন বল লাগাবে। এটাই নিউটনের গতির তৃতীয় নিয়ম বলছে। তো অপশন নাম্বার কি সি হয়ে গেল তোমার সঠিক অ্যান্সার, যারা তোমরা করে এসছো একদম কারেক্ট আছে, তাই না?
পুরো দেখো কনসেপ্টের উপর প্রশ্ন দিচ্ছে, মনে হচ্ছে না এটা নিউমেরিক্যাল আছে, কিন্তু নিউমেরিক্যাল না, পুরোটাই কনসেপ্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, লোহার মরিচা ধরা কোন প্রক্রিয়ার উদাহরণ? দেখো দহন তো হবে না, কেন? কারণ দহনে আগুন লাগে, মরিচাতে কোনো আগুন লাগে না। ক্ষয়, ক্ষয় দেখো এমন একটা প্রক্রিয়া যেখানে কি হয়, আর্দ্রতা, ঠিক আছে, আর্দ্রতা, তারপর তোমার বিভিন্ন রাসায়নিক সংস্পর্শে এসে, রাসায়নিক সংস্পর্শে এসে কি হয়, মানে কোনো ধাতু ভেঙে যায়, ঠিক আছে, ভেঙে যাওয়ার কারণে সেটাকে আমরা ক্ষয় বলি। আর এই ক্ষয়ের সব থেকে বড় উদাহরণ হচ্ছে লোহাতে মরচে লাগা, ঠিক আছে, লোহাতে মরচে লাগা। আর এই কি মরচে লাগার সময় কি হয়, এর মধ্যে কি হয়, দেখো একটা লোহা ধরো বাইরে পড়ে আছে, ঠিক আছে, ওর মধ্যে বৃষ্টির জল পড়ছে, রোদ পড়ছে, বাতাসে যে আমাদের অক্সিজেন আছে সেই অক্সিজেন লাগছে, তার কারণে কি হয়, এই লোহার মানে উপর একটা আয়রন অক্সাইডের প্রলেপ পড়ে যায়। আয়রন অক্সাইডের সূত্র কি, Fe2O3.H2O, ঠিক আছে, এটা মনে রাখবো, আয়রন অক্সাইডের প্রলেপ পড়ে যায়, এই আয়রন অক্সাইডকেই আমরা মরিচা বলি, কেমন? তো সঠিক আনসার তোমার কি হয়ে যাবে, ক্ষয়। চলো নেক্সট অপশন মানে কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো কি বলছে, লাইসোসোমগুলি মূলত কোষের মধ্যে কোন কোন কোষের অর্গানেল দ্বারা তৈরি হয়? এটা মনে রাখবে, এটা গলগি বডির মধ্যে একটা ভেসিকল বলে একটা অর্গানেল আছে, সেখান থেকে লাইসোসোম তৈরি হয়, ঠিক আছে। তো এটা সঠিক আনসার কি, গলগি বডি। আচ্ছা যদি বলি গলগি বডি কি করে, এ হচ্ছে কি পদার্থের পরিবহন করে, ঠিক আছে, বিভিন্ন এর মধ্যে কোষের মধ্যে যেসব পদার্থ থাকে সেটার পরিবহন করে। আচ্ছা গলগি বডির আরেকটা নাম আছে, সেটাকে কি বলে, ডিকটিওসোম, ঠিক আছে, ডিকটিওসোম, এই নামটা তোমরা মনে রাখবা, কেমন? মাইটোকন্ড্রিয়া তো রোজ বলি, এটা কি পাওয়ার হাউস অফ সেল বলে, পাওয়ার হাউস অফ সেল বলা হয়, ঠিক আছে। এই কত 38 এটিপির নির্মাণ করে, এর মধ্যে ক্রেবস চক্র চলে, ক্রেবস চক্র চলে, ঠিক আছে, এগুলো মনে রাখবা। নিউক্লিয়াস কি, একে ব্রেন অফ সেল বলা হয়, ব্রেন অফ সেল। কেন বলা হয় এই হচ্ছে সেলের ব্রেন অফ সেল? কেন বলা হয় এই হচ্ছে কোষের সমস্ত গতিবিধিকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এর মধ্যে কি কি পাওয়া যায়, ডিএনএ পাওয়া যায়, আরএনএ পাওয়া যায়, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে ক্রোমোজোম পাওয়া যায়, কেমন, ক্রোমোজোম পাওয়া যায়, সব থেকে বেশি প্রোটিনের মধ্যে পাওয়া যায়, কত 80% প্রোটিন পাওয়া যায়, কেমন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি বলি, এটা কি, এটা সব থেকে বড় কোষ অঙ্গ, এটা কি প্লান্ট আর অ্যানিমাল দুটোর মধ্যেই পাওয়া যায়। এর কাজ কি, প্রোটিন সংশ্লেষণ করা, তারপর বিভিন্ন ঝিল্লি নির্মাণ করা, মেমব্রানের নির্মাণ করা, যেমন কি হচ্ছে সেল মেমব্রান, নিউক্লিয়াসের মেমব্রান, ঠিক আছে, ঝিল্লি যেটাকে বলে সেটা হচ্ছে নির্মাণ করা। তো এটা সঠিক আনসার কি হবে, গলগি যন্ত্রপাতি বা গলগি বডি, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, নিচের কোনটি কার্বনের একটি বিশুদ্ধ অ্যালোট্রপ যা চরম কঠোরতার জন্য পরিচিত? দেখো প্রথমে তো জেনে নাও কার্বনের তিনটা অ্যালোট্রপ, ঠিক আছে, একটা হচ্ছে তোমার গ্রাফাইট, একটা কি তোমার গ্রাফাইট, একটা হচ্ছে তোমার ফ্লোরিন, 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 আর একটা হচ্ছে তোমার হীরা, ঠিক আছে, আর একটা তোমার হীরা। গ্রাফাইট কি সব থেকে মোলায়েম, হীরা হচ্ছে সব থেকে হচ্ছে কি বলবো, শক্ত মানে কঠোর। গ্রাফাইট হচ্ছে চতুষ্ফলকীয়, হীরা হচ্ছে ষষ্ঠ ফলকীয়। গ্রাফাইট কি পেন্সিলের যে শীষ, সেটা গ্রাফাইট দিয়ে তৈরি হয়, এটা বিদ্যুতের ভালো সূচালক। হীরা হচ্ছে ঠিক উল্টো, এটা হচ্ছে সব থেকে কঠিন, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। এটার কাজ কি, এটা হচ্ছে আভূষণ তৈরি করে, ঠিক আছে, আভূষণ তৈরি করে, কাঁচ কাটার জন্য হীরার ব্যবহার করা হয়। ফ্লোরিনের যদি কথা বলি, এটা হচ্ছে ফুটবলের মতো দেখতে একটা অ্যালোট্রোপস, কেমন। তো দেখো অপশনে তোমার কি আছে, হীরা আছে, তাই হীরা হয়ে গেল তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, যদি কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয় এবং সম্পূর্ণ কাজ 200 জুল হয়, তাহলে বস্তুটির স্থানচ্যুতি কত হবে? তো এটা আমাকে বলেছে কি, এফ ডাব্লিউ সমান সমান এফ এস, ডাব্লিউ সমান সমান এফ এস। ডাব্লিউ এখানে ওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে, এফ হচ্ছে বলকে রিপ্রেজেন্ট করছে, আর এস হচ্ছে স্থানচ্যুতিকে রিপ্রেজেন্ট করছে, কেমন। দেখো ওয়ার্ক আমাকে কত বলেছে, যে 10 নিউটন বল প্রয়োগ করা আছে, এফ এর মান আমাকে দিয়ে দিচ্ছে 10, ওয়ার্ক হচ্ছে আমার কত 200 জুল, আর আমাকে জিজ্ঞেস করেছে স্থানচ্যুতির মান, মানে ডিসপ্লেসমেন্টের মান জিজ্ঞেস করেছে। তো এই শূন্য দিয়ে শূন্য কেটে দাও, ডিসপ্লেসমেন্টের মান কত চলে এলো, 20 মিটার। অপশন নাম্বার বি হয়ে গেল তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে, আর কোনো ব্যাপার নেই। আচ্ছা এর যদি আর কি কি বলে ফর্মুলা, ডাব্লিউ বরাবর এফ, ডাব্লিউ সমান সমান কি এফ এস, একটা হয় কি এম জি এইচ, একটা কি হয় হাফ এম ভি স্কোয়ার। এগুলো দেখো, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির, মানে পোটেনশিয়াল এনার্জির সূত্র, এটা হচ্ছে কাইনেটিক এনার্জির সূত্র, কিন্তু এই দুটোই হচ্ছে ওয়ার্কেরও একটা হচ্ছে কি বলবো ফর্মুলা, ঠিক আছে। কোনো সময় তোমাকে এই কালকেই যেমন তোমাকে একটা প্রশ্ন দিয়েছিল না, যে একটা গাড়ির বেগ প্রথমে 3 মিটার ছিল, মানে 5 মিটার, 2 মিটার থেকে 5 মিটার হয়ে গেল, তাহলে করা কার্যের মান কি হলো, তখন আমাকে এই ফর্মুলাটা লাগাতে হলো, তখন কি এই ফর্মুলাতে আমাদের কাজ হবে? ঠিক আছে, সিচুয়েশন অনুযায়ী তোমাকে ফর্মুলা বদলাতে হবে, যেরকম ডিমান্ড সেরকম সাপ্লাই, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় উদ্ভিদ কিসের সাহায্যে কার্বন ডাই অক্সাইড, জলকে গ্লুকোজ এবং অক্সিজেন রূপান্তর করে? এটা তো ছোট থেকে পড়ে আসছে, সূর্যালোক এবং ক্লোরোফিল, তাই না। অক্সিজেন তো নেয় না, অক্সিজেন তো তৈরি করে। মাটি সারের মধ্যে এটা কোনো সালোক সংশ্লেষে মাটি সারের কি প্রয়োজন, বলো তো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, 1 ওহম, 2 ওহম, 3 ওহম এবং 5 ওহম রোধকগুলিকে সিরিজে সংযুক্ত করলে কি হবে? 5 3 8, 2 10, 1 11।
11 ওহম হয়ে যাবে। আচ্ছা সিরিজে যদি বলে, সিরিজে তোমাদের কি সমান থাকে বলো তো? বিদ্যুৎ ধারা তোমার সমান থাকে, তাই না? বিদ্যুৎ ধারা সমান থাকে। কি আলাদা থাকে বলো তোমরা? ভোল্টেজ হচ্ছে আলাদা থাকে, তাই না? ভোল্টেজ আলাদা থাকে। আর সমান্তর ক্রমে ঠিক এর উল্টো, ভোল্টেজ হচ্ছে আলাদা থাকে, আলাদা। আর কি হয়? এর সূত্র কি? যদি টোটাল আমাকে প্রতি মানে সিরিজে থাকলে যদি সূত্র বের করতে কি করলাম? সবটাকে যোগ করে দিলাম। মানে আর টোটাল সমান সমান হয়ে যাবে আমার R1 প্লাস R2 প্লাস R3, যতগুলো আর থাকবে ততগুলো সব যোগ করে দিবে। আচ্ছা যদি প্যারালাল আমাকে জিজ্ঞেস করে সমান্তর ক্রমে কি হয়? এখানে কি ভোল্টেজ এক সমান থাকে, বিদ্যুৎ ধারা মানে আই চেঞ্জ হয়ে যায়। এটা এক সমান আই হচ্ছে আলাদা, ঠিক আছে? আচ্ছা বাড়িতে যে আমাদের মানে ইলেকট্রিক সাপ্লাই আসছে সেটা কিন্তু এই সিরিজেই আসছে, বুঝলে তো? এটা মানে কি বলবো, একটা বাড়ির আমাদের যত রকম এই যে ফ্যান চলছে, তারপর টিভি চলছে, এই চলছে সেই চলছে, শ্রেণীক্রমে আসছে। শ্রেণীক্রমে কি হয়, কোনো একটা জায়গাতে যদি কোনো রকম প্রবলেম হয়ে যায় কিনা, তাহলে পুরো পরিপথ কিন্তু কাজ করা বন্ধ করে না। কিন্তু সমান্তর ক্রমে কি হয়, ধরো একটা জায়গায় কোনো জায়গায় একটু ডিফল্ট দেখালো কিনা, এর ফলে কি হয়, গোটা মানে পরিপথটাই তোমার কাজ করা বন্ধ করে দেয়। যেমন তুমি ধরে নাও যে কি বলে ওটাকে, কালী পুজোর সময় তোমরা যে ঝালর বাতি লাগাও না, বাইরে টুনি বাল্ব, সেই টুনি বাল্ব দিয়ে ওটা কিন্তু সমান্তর ক্রমে লাগানো থাকে। কোথাও যদি একটু ডিফল্ট হয়ে গেলো, পুরোটাই কাজ করা তোমার বন্ধ করে দেয়। কিন্তু তুমি বাড়িতে দেখেছো কোনো সময় ধরো তোমার টিভি খারাপ হয়ে গেল, তোমার কি ফ্যান চালাও কি বন্ধ হয়ে যায়? হয় না। এটাই হচ্ছে ব্যাপার, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি জিজ্ঞেস করছে, মহিলাদের প্রতি মাসে ঋতুস্রাব হওয়ার প্রধান কারণ কি? দেখো প্রতি মাসে ঋতুস্রাব হওয়ার কারণ হচ্ছে মহিলাদের শরীর না প্রতি মাসে নিজের বডিকে গর্ভাবস্থার জন্য তৈরি করে, ঠিক আছে? গর্ভাবস্থার জন্য তৈরি করে। এবার সেই হিসাবে প্রস্তুতিও নেয়। এবার কি বললাম, ভিতরে একটা যেখানে ভ্রূণটা থাকে সেখানে কি হয়, এন্ডোমেট্রিয়াম বলে একটা পুরু মানে স্তর থাকে, তাই না? এবার যখন দেখছে একটা মহিলা মানে যে মাসের শুরুতে ধরো মহিলার বডিটাকে ওর গর্ভাবস্থার জন্য রেডি করলো, কিন্তু একটা মাস পার হয়ে গেল, সেরকম কোনো প্রতিক্রিয়া সেখানে দেখা দিল না, ঠিক আছে? তখন কি করে, সেই যে মানে এন্ডোমেট্রিয়ামটা আছে সেটা কি হয়, রক্তের আকারে আর টিস্যুর আকারে বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে? সেই যে বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলছি, পিরিয়ডস বলছি বা ঋতুস্রাব বলছি। এবার এখানে কি বলছে দেখো, নিষেক না হলে জরায়ুর আস্তরণ, যাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি, সেটা ভেঙে বেরিয়ে যায়। কিসের আকারে বেরায়? এক হচ্ছে রক্তের আকারে বেরায়, আর দ্বিতীয় হচ্ছে টিস্যুর আকারে বেরায়। টিস্যুর আকারে বেরায়। রক্তের আকারে বেরালে সেটা ধরো কি বলবো, নর্মাল তো জলের মতো হয় রক্ত, কিন্তু যেহেতু টিস্যুর আকার নিয়ে নেয় কিনা, যেহেতু এই যে এন্ডোমেট্রিয়ামটি কি এটাই টিস্যুর আকার নিয়ে নেয়, সেজন্য কি চাপ চাপ রক্ত বেরায়, বুঝলে তো? এটাই হচ্ছে তাহলে কি বলো, মহিলাদের প্রতি মাসে ঋতুস্রাব হওয়ার কারণ কি? নিষেক না হলে জরায়ুর আস্তরণের ভাঙন, কেমন? এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। যারা যারা এটা করে এসছো একদম ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, কোন ঘটনার কারণে রোগীদের হৃদস্পন্দনের শব্দ স্টেথোস্কোপের মাধ্যমে ডাক্তারের কানে আসে? এটা তো শব্দের প্রতিফলন, এক কথায় পার, তাই তো? শব্দের বিবর্তন বলে কিছু হয় না, বিবর্ধন বলে একটা, আচ্ছা চলো যখন পড়াবো তখন বলে দেবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কি, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিচের কোনটি পাওয়া যায়? রাসায়নিক বিক্রিয়া মানে কি, একটা অভিকারক, এক সেকেন্ড, দুটো অভিকারক মিলে যখন একটা প্রোডাক্টের নির্মাণ করে, তখন সেটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলি। বায়ু দেখো একটা হচ্ছে কি গ্যাসের মিশ্রণ, ঠিক আছে? এই প্রশ্নটা তোমার প্রত্যেকবার মানে অনেকবার এসছে যে বায়ু কি, এটা হচ্ছে গ্যাসের মিশ্রণ। পিতল পিতল তো এগুলো নর্মাল কিছু না। জল দেখো, জল হচ্ছে আমার কিন্তু রাসায়নিক বিক্রিয়া। কেন? হাইড্রোজেন প্লাস অক্সিজেন যখন মিলছে তখন H2 এর নির্মাণ করছে, তাই না? তো এর সঠিক অ্যান্সার কি হলো আমার? জল। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি, দেখো হাইড্রোজেন হচ্ছে সব থেকে জ্বলনশীল গ্যাস। এর মানে উষ্ণীয় মান যেটাকে বলে, মানে তাপীয় মান 150 কিলো জুল পার গ্রাম হয়, ঠিক আছে? এত এই ডেঞ্জারাস। আর অক্সিজেন কি, এই হচ্ছে আগুনকে জ্বলতে সাহায্য করে। যদি অক্সিজেন না থাকে তাহলে আগুন জ্বলবে না। অথচ দেখো এই দুটো মিলে জল তৈরি করছে যে আগুনকে নিভিয়ে দেয়। কি সিস্টেম না, মানে আলাদাই। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি আসবে তখন পৃথিবীতে এর মাধ্যাকর্ষণ বলের মাত্রা কত হবে? দেখো নিউটন একটা নিয়ম বলে গেছে, কি বলেছে, যখন দুটো আলাদা আলাদা ভরের বস্তু একে অপরের থেকে আর দূরত্বে থাকবে, ধরো আমি ধরে নিলাম প্রথমটা M1, দ্বিতীয় বস্তুটা আমি ধরে নিলাম M2, একে অপরের থেকে একটা ডিস্টেন্সে মেনটেন করছে, সেই মেনটেন ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম R, ঠিক আছে? তো বলছে যদি তারা একে অপরের থেকে আর দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে যে বলটা লাগবে, সেই বলটা কি হবে, দুটো মানে ভরের গুণফলের সমান হবে, M1/M2। আর তাদের কি হবে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাত হবে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাত। বর্গের ব্যস্তানুপাত কথার অর্থ কি, উল্টো রিলেশন, ঠিক আছে? মানে এফ যদি বাড়ে তাহলে আর কমে যাবে, যদি আর যদি বাড়ে তাহলে এফ কমে যাবে, ঠিক আছে? এবার দেখো প্রশ্নে কি বলছে, যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি আসবে, তার মানে কি, এদের দূরত্ব কমছে। যদি দূরত্ব কমে যায় তাহলে এদের মধ্যে মাধ্যাকর্ষণ বলের পরিমাণ কি হবে, বেড়ে যাবে। তাহলে অপশন কি হবে? অপশন নাম্বার এ, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, নিচের কোনটি স্পোর দ্বারা প্রজনন করে? ঠিক আছে, দেখো স্পোর দ্বারা প্রজনন করা হচ্ছে ব্রায়োফাইটা, ঠিক আছে? আর ব্রায়োফাইটার একটা উদাহরণ হচ্ছে মস।
আচ্ছা, পরবর্তী এক্সামে যদি তোমার মস না আসে তাহলে কি কি আসতে পারে? তোমাকে দিয়ে দিবে রিক্সিয়া, ঠিক আছে, মার্চেন্টিয়া, ফুনারিয়া, এইসব হচ্ছে ব্রায়োফাইটার উদাহরণ। এই প্রশ্নটা তোমার বেসিক্যালি এসছে প্ল্যান্ট কিংডম থেকে, ঠিক আছে, প্ল্যান্ট কিংডম। আমি তোমাকে শর্টকাটে একটু বলেছি, দেখো প্ল্যান্ট কিংডমকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্রিপ্টোগেমি, একটা হচ্ছে ফেনেরোগেমি, ঠিক আছে। ক্রিপ্টোগেমিকে তোমার অপুষ্পীয় উদ্ভিদ বলে, মানে কি এর মধ্যে ফুল ফল ফোটে না। আর ফেনেরোগেমিতে তোমার ফুল ফল হয়। ক্রিপ্টোগেমি আবার তিন ভাগে ভাগ হয়, ঠিক আছে, একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে টেরিডোফাইটা। টেরিডোফাইটা শুনতে টি দিয়ে কিন্তু লেখা হয় পি দিয়ে, ঠিক আছে। থ্যালোফাইটাতে কি হয়, এর মধ্যে শিকড়, তারপর কাণ্ড, পাতা, এগুলোর কোনো কি মানে বিভাজন হয় না, বিকশিত হয় না। এর যদি তুমি উদাহরণ নিতে চাও, তুমি বলতে পারো হচ্ছে কি অ্যাজোলা, তারপর হচ্ছে লস্টক, চারা, এসব হচ্ছে থ্যালোফাইটার উদাহরণ। তাছাড়া তুমি বলো ছত্রাক, লাইকেন, এগুলো সব থ্যালোফাইটার। ব্রায়োফাইটা কি, একে বলে উদ্ভিদ জগতের উভয়চর বলা হয়, ঠিক আছে। উদ্ভিদ জগতের উভয়চর বলা হয়, কারণ কি এটা জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে। এর কি তোমাকে উদাহরণ দিলাম, এই যে মস, রিক্সিয়া, মার্চেন্টিয়া, ফুনারিয়া, এসব হচ্ছে ব্রায়োফাইটার উদাহরণ। টেরিডোফাইটা কি হয়, এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ড মানে প্লান্ট ল্যান্ড ইন আর্থ, ঠিক আছে, মানে পৃথিবীতে, মানে কি বলবো তোমাকে, ভূমিতে জন্মানো প্রথম উদ্ভিদ, ঠিক আছে, কি টেরিডোফাইটা, ভূমিতে জন্মানো প্রথম উদ্ভিদ। আচ্ছা, ফেনেরোগেমিতে কি হয়, ফেনেরোগেমির মধ্যে একটাতে হচ্ছে বীজ জামা কাপড় পরে থাকে, একটাতে বীজ জামা কাপড় পরে থাকে না। যেটা জামা কাপড় পরে থাকে সেটাকে আমরা কি বলি, এনজিওস্পার্ম বলি। যেটা জামা কাপড় পরে থাকে না মানে নগ্ন বীজি বলি, তাকে আমরা কি বলি, জিমনোস্পার্ম বলি। এনজিওস্পার্ম আবার দুই ভাগে ভাগ, একটা হচ্ছে এক বীজপত্রী, একটা হচ্ছে দ্বিবীজপত্রী। কেমন, এই ছোট একটু তোমাদের বলে দিলাম। যখন আমি তোমাকে পরে যখন পড়াবো, এটা আমি ডিটেলসে তোমাকে পড়াবো সম্ভবত গ্রুপ ডিটা শেষ হোক তারপরে। চলো নেক্সট কোশ্চেন দেখো, তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, মস। কেমন। আর এই যে গোলাপ, বেগুন, মটর, এগুলো কি, এগুলো হচ্ছে বীজ জাতীয় উদ্ভিদ, মানে কি বীজের মাধ্যমে এর বংশগতি হয়। কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বুক অ্যান্ড অথার থেকে না ফার্স্ট শিফটেও প্রশ্ন এসেছিল, সেকেন্ড থার্ড শিফটেও প্রশ্ন হতো। এই প্রশ্নটা তোমরা আমাকে বলিও তো কোন শিফটের আছে, সেকেন্ড শিফট না থার্ড শিফটে, যারা তোমাদের পরীক্ষা দিয়ে নিয়েছো। তো কি বলছে, অরিজিনাল সিন বইটির লেখককে। দেখো এটা অরিজিনাল সিন লেখা হচ্ছে জ্যাক ট্যাপার এবং অ্যালেক্স থমসন। এই অরিজিনাল সিন বইটি যৌথভাবে লিখেছে। এটি কার জন্য, জো বাইডেনের রাষ্ট্রপতিত্ব এবং 2024 সালের নির্বাচনী প্রচারণা সম্পর্কে একটি 2025 সালের নন ফিকশন বই, যা পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে 2025 সালের মে মাসে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। এই তোমরা একটু মনে, এত কিছু জিজ্ঞেস করবে না, তো আমি বলে দিলাম, শুধু তো জিজ্ঞেস করছে যে কে বইটার লেখক। তো মনে রাখবো যেটা কার জন্য লেখা হয়েছে, মনে রাখবো জো বাইডেনের জন্য লেখা হয়েছে, ঠিক আছে। কিসের জন্য, নির্বাচনী প্রচারণা সম্পর্কে। চলো নেক্সট কোশ্চেন দেখো, আর মে মাসটাও তোমরা মনে রাখতে পারো, এখন তো কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করছে না, টেঞ্জার টেঞ্জার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, ম্যাগনেসিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করলে প্রধানত কোন উপাদানগুলি তৈরি হয়। তো চলো আমরা উপাদানগুলো তৈরি করি। ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম প্লাস HCl, ঠিক আছে। এটা যদি আমি অভিক্রিয়া করি তাহলে কি হবে, দেখো ম্যাগনেসিয়াম আছে 2HCl, মানে কি দুটো এইচ আছে আর দুটো সিএল আছে, মানে হোল টু যেটাকে বলছে সেটাই এটা। তো দেখো আমি যদি এটাকে মানে অভিক্রিয়া করি কি হবে, ধরো ম্যাগনেসিয়াম এখান থেকে চলে আসছে আর এখান থেকে সিএল আসছে, ঠিক আছে, Mg সিএল আসছে, আর সাথে কি দুটো সিএল আসছে, মানে দুখানা সিএল আসছে, প্লাস এখানে ধরে বেঁচে থাকলো কি, হাইড্রোজেন বেঁচে থাকলো, কটা হাইড্রোজেন বেঁচে থাকলো, দুটো হাইড্রোজেন বেঁচে থাকলো। তাহলে আমার তৈরি কি হচ্ছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। দেখো কোন অপশনে আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা যদি জিজ্ঞেস করে এটা তোমার কোন ধরনের অভিক্রিয়া, তো তোমরা বলবে এটা ডিসপ্লেসমেন্ট অভিক্রিয়া, ঠিক আছে। ডবল ডিসপ্লেসমেন্ট না, কিন্তু একটাকেই এটা ডিসপ্লেস করছে, ওই জন্য ডিসপ্লেসমেন্ট অভিক্রিয়া। আচ্ছা যদি বলে কিনা এই যে এইখানে ডিসপ্লেস করছে না, ম্যাগনেসিয়াম কাকে করছে, হাইড্রোজেনকে ডিসপ্লেস করে দিচ্ছে, দিয়ে হাইড্রোজেন জায়গা নিয়ে নিচ্ছে। এই জন্য কি হচ্ছে, হাইড্রোজেনের রাগ হয়ে যাচ্ছে, বুঝলো তো। হাইড্রোজেনের যখন রাগ হচ্ছে তখন কি ওই গ্যাস আকারে বুদবুদ হয়ে বের হয়, ঠিক আছে, ওই জন্য হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। যেমন, তো সঠিক অ্যান্সার তোমার কি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, নিচের কোনটি পেশি সঞ্চালনে সাহায্য করে, ঠিক আছে। দেখো লিগামেন্ট কি করে, লিগামেন্ট হাড়কে হাড়ের সাথে যুক্ত করে, হাড়কে হাড়ের সাথে যুক্ত করে। তরুণাস্থি মানে কার্টিলেজ কি করে, এর মধ্যে কোনো ছিদ্র থাকে না, তার জন্য কি এর মধ্যে কোনো ব্লাড ভেসেলস যেতে পারে না, কোনো নার্ভ ইম্পালস কাজ করে না, তাই এটা কেটে দিলেও লাগে না, ঠিক আছে। এটা কন্ড্রিন প্রোটিন দিয়ে তৈরি, যে কোষটা দিয়ে তৈরি তার নাম হচ্ছে কন্ড্রোসাইট। এর বাইরের যে আবরণটা থাকে তাকে কি বলে, পেরিকন্ড্রিয়াম বলা হয়। আর বলেছিলাম কি যে এমন সার্ক যে আছে, সার্ক ওটা কি মাছ, তো ওর পুরো যে কঙ্কাল মানে আন্তরিক কঙ্কাল সেটা কার্টিলেজ দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা সংকোচনশীল প্রোটিন কি, এটা হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন, অ্যাক্টিন আর মায়োসিন, মায়োসিন, ঠিক আছে। এই দুটোই কি করে, পেশির সঞ্চালনতে সাহায্য করে, ঠিক আছে। সঠিক অ্যান্সার কি, সংকোচনশীল প্রোটিন। হাড় কি হয়, এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফেট পাওয়া যায়, ঠিক আছে, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট। কেমন, এই কটা পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, 2025 সালের মে মাসে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ পুরুষদের 200 মিটার দৌড়ে কে নতুন ভারতীয় জাতীয় রেকর্ড স্থাপন করেন। এটা হচ্ছে অনিমেষ কুজুর, ঠিক আছে। 200 মিটারের যে দৌড় হয়েছিল সেটাই 20.32 সেকেন্ডে, 20.
32 সেকেন্ডে পার করে নিয়েছিল। কেমন, মানে এটা করে কি জাতীয় রেকর্ড তৈরি করেছিল, এই জন্য কি একটা ব্রোঞ্জ পদক পেয়েছিল, ব্রোঞ্জ। আচ্ছা, এটা কবে হয়েছিল? 31 তারিখ হয়েছিল মে মাসের, ঠিক আছে। কোথায় হয়েছিল? দক্ষিণ কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত এশিয়া অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ভারতের স্প্রিন্টার অনিমেষ কুজুর পুরুষদের 200 মিটার ইভেন্টে 20.32 সেকেন্ড সময় নিয়ে একটি নতুন জাতীয় রেকর্ড তৈরি করেন এবং ব্রোঞ্জ পদক জিতে নেন। কেমন, তো সঠিক আনসার তোমার কি? অনিমেষ কুজুর। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, একটি সমজাতীয় সিরিজের পরপর দুটি সদস্যের মধ্যে আণবিক ভরের পার্থক্য কি? দেখো, সমজাতীয় সিরিজ তো হচ্ছে এমন দুটো কার্বনিক কম্পাউন্ড যাদের রাসায়নিক সূত্রে CH2 এর অন্তর থাকে, ঠিক আছে, ডিফারেন্স থাকে CH2 এর। এবার এটাকে আণবিক ভর যেহেতু বলেছে, তাই ভরে তুমি কনভার্ট করে নাও। কার্বনের কত হয়? 6 আর 12। হাইড্রোজেনের কি হয়? 1 1। দেখো 12 আছে তো 12 নিয়ে নিলাম। হাইড্রোজেন কত আছে? দুটো। একটার যদি 1 হয় তো দুটোর কত হবে? 2। তো 12 আর 2 কত হয়? 14। অ্যান্সার কি হবে? 14 mu। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, নাভিয়া প্রকল্পটি কোথায় উদ্বোধন করা হয়েছিল? এটা সোনভদ্র উত্তরপ্রদেশে করা হয়েছিল, ঠিক আছে। যদি বলে কবে করা হয়েছিল, 24শে জুন, মনে রাখবা 24শে জুন। কাদের জন্য? 16 থেকে 18 বছর বয়সী যেসব বাচ্চা মেয়েরা আছে তাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যাতে এবং তারা সেটাতে দক্ষ হতে পারে, আর মানে কি, মানে দক্ষ করে তোলেছিল ওর মেন মোটো আর কি, ঠিক আছে, নাভিয়া প্রকল্পের। তো এখানে লেখাও আছে, ভারত সরকারের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য এটা তৈরি করা হয়েছিল 24শে জুন 2025-এ। 16 থেকে 18 বছর বয়সীদের কিশোরীদের বৃত্তিমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের দক্ষ করে তোলা ছিল এটার মেন উদ্দেশ্য। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, নিচের কোনটি জলের সাথে বিক্রিয়া করে H+ আয়ন দেয়? আমি দেখো লাস্ট যেদিন ওই আমি 4টা শিফটের ভিডিও তোমাকে আপলোড করেছিলাম, সেইখানে আমি তোমাকে এই কে H+ আয়ন দেয়, কে OH আয়ন দেয়, ঠিক আছে, এই পুরো আমি তোমার ডিটেলসে হাতে লিখে লিখে বলেছিলাম। তোমরা ওই দিন যে যারা যারা ক্লাসটা করেছো, আজকে আমি শিওর এই অ্যান্সারটা মেরে আসবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড H+ আয়ন দেয়, ঠিক আছে। আচ্ছা, তোমরা কারা কারা ওই ভিডিওটা এই যে আমি বলেছিলাম ওটা দেখেছো আমাকে কমেন্টে জানিও তো, ঠিক আছে। আর প্লাস আমি এখন তোমাকে বলে দিচ্ছি, দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে বেস, একটা সল্ট হয়, কিন্তু সল্টের ব্যাপারে পরে আলোচনা করবো। 3জন বিজ্ঞানী ছিল যে 3টা রায় দিয়েছিল, মনে রাখবা, A, B আর L, ঠিক আছে, এই 3টা বিজ্ঞানী। এ দিয়ে হচ্ছে কি আর্হেনিয়াস, আর্হেনিয়াস কি বলেছিল? অ্যাসিড হচ্ছে জলে গুলে আমাকে H+ আয়ন দেয়, আর বেস কি হয়? OH- আয়ন দেয়, ঠিক আছে। এটা কে বলেছিল? আর্হেনিয়াস নামের বিজ্ঞানী বলেছিল। দ্বিতীয় কে আছে? দ্বিতীয় হচ্ছে ব্রস্টেড লরি, ঠিক আছে। ব্রস্টেড লরি কি বলেছিল? এ হচ্ছে প্রোটন দিবে, প্রোটন দিবে, দিবে হলে কি হয়? প্লাস হয়, তাই না। আর এ কি বলেছিল? বেস কি হয়? এ হচ্ছে প্রোটন নেয়, নিলে কি হয়? নেগেটিভ হয়, তাই না। আর লেভিস নামের একজন বিজ্ঞানী ছিল, সে কি বলেছিল? এ বলেছিল কি ইলেকট্রনের যে লোন পেয়ার হয়, লোন পেয়ার হয় সেটাকে এই কি মানে অ্যাসিড কি করে? গ্রহণ করে। আর বেস কি করে? ইলেকট্রনের লোন পেয়ারকে ত্যাগ করে, ঠিক আছে। এই 3টা পয়েন্ট আমি তোমাকে বলেছিলাম, ঠিক আছে। বিজ্ঞানীর নামটা তোমরা বলিনি, আজকে বিজ্ঞানীর নামটা বলে দিলাম। এটা হচ্ছে আর্হেনিয়াস, এটা হচ্ছে ব্রস্টেড লরি, এটা হচ্ছে লেভিস। কেমন, এই 3টা পয়েন্ট তোমরা মনে রাখবে। যেমন আজকে তোমাকে এটা দিয়ে দিয়েছে, পরবর্তী কালকে হয়তো শিফটে তোমাকে এটাই দিতে পারে, বেসের দিয়ে দিতে পারে, এটাও দিতে পারে, প্রোটনকে গ্রহণ করে, কে প্রোটন ত্যাগ করে, ঠিক আছে। এরকম তোমাকে অপশন দিয়ে দিল, ধরো যে নিম্নলিখিত কে প্রোটন গ্রহণ করে, তখন তুমি কি বলবো? হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না। এই ধরনের প্রশ্ন তোমাদের আসছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো এই বেগ সময় গ্রাফ আমি তোমাকে কবে থেকে করাচ্ছি বলতো? ডেইলি তোমাকে একটা করে কোশ্চেন আমি এটা করাই, আর ডেইলি এখান থেকে প্রশ্ন আসে, কিন্তু আজকের প্রশ্নটা সব থেকে সহজ এসছে। কি বলছে? একটা বেগ সময় গ্রাফ আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়। তো এখানে যে রেজাল্টেড আসবে সেটা কি হবে? অ্যাক্সেলারেশন হবে, মানে ত্বরণ হবে। এইটা একদম সরল রেখায় থাকলে কি হবে? এক সমান ত্বরণ। এটা কি হচ্ছে? ত্বরণ বাড়ছে। এটা কি হচ্ছে? ত্বরণ কমছে। এটা কি হচ্ছে? এক সমান বেগ, মানে ত্বরণ শূন্য। এটা হচ্ছে এক সমান সময়, কিন্তু সময় যেহেতু স্থির থাকে না তাই এটা একটা অসম্ভব অবস্থা। কেমন, এবার প্রশ্ন কি বলছে? একটি বেগ সময় গ্রাফে ঢাল কি নির্দেশ করে? ঢাল সে উপরে উঠুক, নিচে উঠুক, সোজা যাক, যাই হোক, সেটা কি ত্বরণকেই নির্দেশ করে। মানে এখানে যে রেজাল্টেন্ট আসবে সেটা টোটালটাই ত্বরণ, তাই না। দেখো এটা প্রশ্ন কিন্তু রোজ তোমার পরীক্ষাতে আসছে, রোজ। তুমি লাস্ট আমার যদি 5টা ভিডিও দেখে দেখো, 5টা ভিডিওতেই আমি তোমাকে এই কোশ্চেনটা করাচ্ছি, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে দেখো, স্নায়ু কোষের দীর্ঘতম অংশের নাম কি? এর আগের দিন ওই যেদিন আমি 4টা ভিডিও, একসাথে 4টা শিফটের ভিডিও আপলোড করি, সেখানে আমি এই কথাটাও ডিটেলসে বলেছিলাম। দেখো কি কি বলেছিলাম আমি তোমাকে আরেকবার রিভাইজ করে দিচ্ছি। কোষের সব থেকে মেন ভাগ, মুখ্য ভাগকে আমরা বলি সাইটন, এটা হচ্ছে সাইটন, ঠিক আছে। এই সাইটনের মাঝখানে এখানে নিউক্লিয়াস থাকে। সাইটন থেকে একটা লম্বা ধরনের অংশ বেরায় যাকে আমরা অ্যাক্সন বলি। সাইটনের মাথায় এরকম মানে উঁচু এরকম কি বলবো, মানে কি বলবো, সুতোর মতো অংশ বেরিয়ে থাকে যাকে আমরা ডেনড্রন বলি। ডেনড্রনের মধ্যে এরকম অনেক শাখা প্রশাখা বেরিয়ে থাকে যাকে আমরা ডেনড্রাইটস বলি, ঠিক আছে। এই অ্যাকশনের উপর একটা মানে এই অ্যাকশনকে কভার দেওয়ার জন্য এর উপরে একটা কি বলবো ধরো একটা প্রলেপ দেওয়া থাকে, ঠিক আছে। একে কি বলে? মাইলিন সেইথ বলা হয়।
মাইলিন সেত বলা হয়। আর এই মাইলিন সেতের উপর এরকম মানে ভাগ ভাগ করা থাকে, ঠিক আছে? এই দুটো ভাগের মাঝখানের অংশকে কি বলা হয়? এটাকে বলা হয় র্যানভিয়ারের নোড, ঠিক আছে? র্যানভিয়ারের নোড বলা হয়। এটা আমি তোমাকে বলেছিলাম। এবার তুমি এখানে দেখো, সব থেকে লম্বা অংশ তোমার কি লাগছে? সাইটন কি তোমার সব থেকে লম্বা অংশ লাগছে? সাইটন তাহলে হবে না। তারপর ডেনড্রাইটস আছে, ডেনড্রাইটস কি তোমার সব থেকে লম্বা জিনিস লাগছে? ডেনড্রাইটসও হবে না। আর ডেনড্রাইটস এর কাজ কি? এটা হচ্ছে মানে বার্তাকে মানে যে কোনো কিছু কি বলবো মানে কোনো জিনিসকে একসেপ্ট করে মানে গ্রহণ করে, ঠিক আছে? ডেনড্রাইটের মাধ্যমে কোনো বার্তা গ্রহণ হয়, সেটা ডেনড্রনের মাঝখানে মানে ডেনড্রন হয়ে এই অ্যাকশনের মাধ্যমে পরবর্তী ইসে পড়ে, অ্যাকশন এন্ড দিয়ে পরবর্তী ইসের কাছে যায়, নিউরনের কাছে যায়, ঠিক আছে? তো দেখো এখানে অ্যাকশনই হচ্ছে এমন একটা জিনিস যেটা সব থেকে লম্বা, তাই না? তো সঠিক অ্যান্সার কি হবে? তোমার অ্যাকশন। যারা আমার ওই ক্লাসটা করেছো এটাও তুমি করে এসছো, তুমি দেখবে আমি ডিটেল, এখানে তো আমি তোমাকে অল্প বললাম, ওখানে আমি তোমাকে ডিটেলসে আলোচনা করেছি পুরো একদম ভেঙে 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 ভেঙে, তাই না? তো যারা ভিডিওটা দেখেছো আমাকে জানিও কিন্তু যে তোমরা ওটা দেখেছো কিনা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, নতুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে 2025 সালের 53তম বিচারপতি। এটা হচ্ছে কে? বিচারপতি সূর্যকান্ত। কবে হয়েছে? 24শে নভেম্বর হয়েছে 2025 তারিখে। কততম? 53তম। আচ্ছা, এটা যদি বলে কাকে সরিয়ে হয়েছে, এটা হচ্ছে B.R. গাভাইয়ে। একে সরিয়ে এই ছিল 52তম, এ হচ্ছে 53তম। আচ্ছা, বিচারপতি সূর্যকান্তের মেয়াদ কত হবে? 15 মাস হবে। আর কবে সে রিটায়ার করবে? 9 ফেব্রুয়ারি 2027 সালে, ঠিক আছে? এগুলো তোমরা মনে রাখবা। তো সঠিক অ্যান্সার তোমার কি হবে? ডক্টর সূর্যকান্ত। কই? অপশন নাম্বার সি হচ্ছে তোমার ডক্টর সূর্যকান্ত। যারা সূর্যকান্ত মেরে এসছো একদম ঠিক আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, 2025 সালে, এক সেকেন্ড, 2025 সালে নভেম্বরে অনুষ্ঠিত মহিলা কাবাডি বিশ্বকাপ 2025 কোন দেশ জিতেছে? এটা জিতেছে আমাদের দেশ ভারতবর্ষ। ভারতবর্ষ, ঠিক আছে? এটা বলো কাকে হারিয়ে হেরেছে, মানে কাকে হারিয়ে জিতেছে? চাইনিজ তাইপেইকে। কততে? মানে 35-28 ব্যবধানে হারিয়েছে। আচ্ছা, এটা কবে হয়েছিল বলতো? 17 থেকে 24শে নভেম্বর। মানে তুমি ভেবে দেখছো যে 1 মাসও হয়নি, সেই কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করছে। মানে তুমি কি পড়বা আর কি ছাড়বা বলো? সব থেকে তোমার ভালো হচ্ছে যেগুলো তোমাকে আমি পড়িয়ে গেছি সেগুলোই তুমি রিভিশন করে যাও। ওখান থেকে তুমি ধরো 2টা থেকে 3টা কোশ্চেন তুমি নর্মালি কমন পেয়েই যাবা। আর 1টা 2টা কোশ্চেন এমন থাকবে না যেটা তুমি পেয়ে যাবে। যেমন আজকে কোশ্চেন এসেছিল না যে 12ই জানুয়ারি কি হয়, মানে ইউথ ডে কবে পালন করা হয়? 12ই জানুয়ারি। এরকম মিলিয়ে তো তোমার যে 4-5 নম্বর চলে আসে সেটা হচ্ছে বোনাস নাম্বার, তাই না? কারণ এরকম ডিটেলসে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কে পড়াবে বলো? আমার তো মনে হচ্ছে সরকার নিজের একটা ওই নথি রাখে না যে কি কি হলো দেশে, বলেছে মানে যে মানে পরীক্ষার কোশ্চেন তৈরি করে তাকে বলেছে যে ওটা বের করো, ওখান থেকেই দাও, কোনো বই ফই কিছু চলবে না। বই হয়েছে অনেক, তাই না? নাহলে এরকম এক এক মাস হয়নি। আজকে আজকে কত তারিখ ধরো? আজকে হচ্ছে তোমার 21 তারিখ, তাই না? আজকে 21 তারিখ, আর 24শে নভেম্বর এটা হয়েছে। তো 1 মাসও এখনো তোমার কমপ্লিট হয়নি, এটা তোমার পরীক্ষায় দিয়ে দিয়েছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমার পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, 2025 সালে নাটো সামরিক জোটে যোগদানকারী সর্বশেষ সদস্যকে। সর্বশেষ সদস্য হচ্ছে তোমার সুইডেন। এটা আনুষ্ঠানিকভাবে 7ই মার্চ 2024 তারিখে নাটোর 32তম সদস্য হিসাবে স্বীকৃতি লাভ করে। এটি 2025 সাল পর্যন্ত জোটের নতুন সদস্য হিসাবে রয়ে গেছে, কেমন? তো সঠিক অ্যান্সার কি? সুইডেন। যারা সুইডেন করে এসছো রিল্যাক্স। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে। দেখো বলছে কি, 2025 সালে, এক সেকেন্ড, 2025 সালে ভারতের কোন শহরগুলিকে রামসার কনভেনশন এর অধীনে জলাভূমি শহর হিসাবে স্বীকৃতি এবং আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে? এটা হচ্ছে ইন্দোর আর উদয়পুর, তাই না? ইন্দোর কোথায়? মধ্যপ্রদেশে। আর উদয়পুর কোথায় আছে? রাজস্থানে, তাই না? তারপর লেখা আছে 2025 সালে ভারতের ইন্দোর এবং উদয়পুর শহরগুলিকে রামসার কনভেনশনের অধীনে জলাভূমি শহরের স্বীকৃতি দেওয়া হয়েছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, ভারতীয় রিজার্ভ ব্যাংকের ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডিসেম্বর 2024 সালের মুদ্রানীতি পর্যালোচনা অনুসারে নগদ রিজার্ভ অনুপাত কত শতাংশের স্থির করা হয়েছে? তবে এটা 4.5% থেকে কমিয়ে 4% করা হয়েছে, তাই না? তো সঠিক অ্যান্সার তোমাকে অপশন নাম্বার এ, 4%, তাই না? কি বলছে, ভারতীয় রিজার্ভ ব্যাংক তাদের ডিসেম্বর 2024 সালের মুদ্রানীতি পর্যালোচনায় নগদ রিজার্ভ অনুপাত 4.5% থেকে কমিয়ে 4% করেছে, ঠিক আছে? চলো আজকে আমাদের লাস্ট কোশ্চেন যেটা এসেছিল পরীক্ষাতে। দেখো বলছে কি, 2025 সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিচন্দ্রন অশ্বিনকে কোন পুরস্কার প্রদান করেছিলেন? ভারতরত্ন নাকি পদ্মবিভূষণ, পদ্মভূষণ নাকি পদ্মশ্রী? চলো এই কোশ্চেনটা তোমার হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এই কোশ্চেনটার অ্যান্সার তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কোন অ্যান্সার মানে কোন মানে পুরস্কারটাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? চলো এই ছিল আজকের ক্লাস। তোমরা দেখলে যে কেমন ধরনের মানে কোশ্চেন তোমাদের 19 তারিখের পরীক্ষাতে এসেছে। সায়েন্স দেখলে কি না কত হালুয়া টাইপের ছিল, তাই না?
মানে সায়েন্স যে কেউ পেরে যাবে, একটুই শুধু তোমার মানে কারেন্ট অ্যাফেয়ার্স একটু তোমার ধরো মানে বোঝা যাচ্ছে না কোথায় থেকে কোশ্চেন আসছে, কিন্তু হ্যাঁ যে টপিক ওরা বেছে নিচ্ছে কিনা সেই টপিক থেকে পরপর পরপর প্রশ্ন দিয়ে যাচ্ছে, তাই না? তাই জন্য তোমরা করবা কি, যে যেগুলো পুরোনো ভিডিও আমি তোমাকে আপলোড করেছি, মানে পরীক্ষাতে যেগুলো এসছে, সেগুলোই তোমরা হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করে যাবা, দেখে যাবা, ঠিক আছে, রিভিশন করে যাবা। ওখান থেকে তো আমার আমার বিশ্বাস ওখান থেকে তুমি 2টা থেকে 3টা প্রশ্ন এমন থাকবে যেটা তুমি রিপিটেড প্রশ্ন পাবা তোমার শিফটে। বাকি ধরো 1-2 নাম্বার না এদিক ওদিক থেকে হয়েই যায়, মানে ধরো একটা এমন কোশ্চেন দিবে যে তুমি সেটা একদম কনফার্ম পারবা, প্রত্যেকটা শিফটে এরকম একটা কোশ্চেন দিচ্ছে, একটা কোশ্চেন থেকে হালুয়া কোশ্চেন। তো কি তোমার মোটামুটি 2টা থেকে 3টা কোশ্চেন রিপিট পাও, একটা কোশ্চেন পাও, তবে 4 নাম্বার এমনি হয়ে গেল, তাই না? এবার তো আমার মনে হয় তুমি হচ্ছে যে আমি তোমাকে আপলোড করেছি যে ভিডিওগুলো, সেগুলোই হচ্ছে তুমি রিভিশন করে যাও। আমি তোমাকে পিডিএফও দিয়ে দিচ্ছি, দেখো আমার পিডিএফ চ্যানেল, মানে টেলিগ্রাম চ্যানেলটাতে যাবে, ওখানে দেখবো সবটা ক্লাসের পিডিএফ তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? আর পিডিএফ কি ডিটেল সলিউশনের সাথে দেওয়া আছে, এমন না যে শুধু তোমার কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেন তুমি পড়ে চলে গেলে, কোশ্চেন তো পাবাই, সাথে সাথে তার টপিক রিলেটেড আমি ডিটেল সলিউশন ওখানে লিখে রেখেছি। কেমন? তোমরা ওটাকেও এক্সট্রা ফ্যাক্ট হিসাবে পড়ে যাবে, ওখান থেকেও যদি তোমরা কোশ্চেন পেয়ে যাও তো তোমাদের কপালই খুলে যাবে, তাই না? তো চলো, এই ছিল আজকের ক্লাসটা তোমরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।